বাজি ফাটানোয় প্রতিবেশীদের মারধর পুলিশ সুপারের। নজর রাখবো কোচবিহারের দিকে। বাজি ফাটানোয় বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। কোচবিহার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, যে সিসি ক্যামেরা ফুটেজও দেখাবো আপনাদের। বাজি ফাটানোয় প্রতিবেশীদের মারধর পুলিশ সুপারের সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের। কোচবিহার জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে এই অভিযোগ। আর পুলিশ সুপারের লাঠি পেটায় কয়েকজন আহত বলেও দাবি করছেন স্থানীয়রা। বাজি ফাটানোয় বাঁশ দিয়ে মারধর পুলিশ সুপারের, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। কিন্তু ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, ঠিক কি ঘটেছে? দেখো, কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডে পুলিশ সুপারের বাংলো এলাকার ঘটনা। কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত। যেটা অভিযোগ হচ্ছে যে বাজি ফাটানোয় কোচবিহার জেলা পুলিশ সুপার তাদেরকে মারধর করে প্রতিবেশীদের, এবং এর ফলে কিন্তু বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় কিন্তু স্থানীয়রা যথেষ্ট ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশ সুপার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সুপার যেটা জানিয়েছেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। সন্ধে থেকে গভীর রাত অবধি বাজি ফাটাচ্ছিল। নিরাপত্তা রক্ষে গিয়ে তাদেরকে সতর্ক করেন, কিন্তু তারপরেও তারা কোনো কথা শোনেনি। কিন্তু মারধরের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ ভিত্তিহীন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রতিবেশীদের দাবি যে পুলিশ সুপার তাদেরকে মারধর করেছে, এবং যারা অভিযোগ করছেন তারা কিন্তু একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছেন। এই ঘটনায় এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে কোচবিহার। অবশ্যই নজর থাকবে রাজেশ, সঙ্গে থাকো। এসপি কি বলছেন দেখি। তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল, ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে, সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন। উনি নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাটতি বলে, যেটা মানুষ গুন্ডা মাস্তানরা পরে, উনি লাঠি চার্জটা কি করে করে? উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য, সেটার অপব্যবহার করে গুন্ডা মাস্তানি করে মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে, বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয়। নিশ্চয়ই আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি। গাড়িগুলো ভাঙছে, যাকে পাচ্ছে, এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অবধি বেধড়ক মার মারছে। আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম? সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না। কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে। দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা হয়। স্থানীয় বাসিন্দাদের অবরোধ বিক্ষোভ খবর পেয়ে এলাকায় কোতোয়ালি থানার পুলিশ পৌঁছয়। কিন্তু আমরা অভিযোগকারীর বক্তব্য শুনছিলাম, আর তার পাশাপাশি এসপির কথাও শুনলাম। রাজেশের কাছে আরো একবার যাব। রাজেশ, অভিযোগকারীর বক্তব্য শুনলাম, বিক্ষোভের যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, লাঠি চার্জ সামলাতে, পরিস্থিতি সামলাতে লাঠি চালায় কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু এরপর এসপির বক্তব্য আমরা শুনলাম, এরপর কি হলো? দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রতিবেশীরা যথেষ্টই ক্ষিপ্ত হয়ে পড়েছিল, এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে কোচবিহারের রেলঘুমটি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং এই কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান, এবং যারা বিক্ষোভ অবরোধ করছিল তাদেরকে হঠাৎ কিন্তু শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু লাঠিচার্জের পর কিন্তু অবরোধ উঠিয়ে দেওয়া হয়েছে, এবং যে একটা প্রতিবাদ এবং বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল তাদেরকে সামাল দিতেই এই লাঠিচার্জ বলে জানা গেছে। বেশ, আমি ইনজুর আছি স্যার। ইনজুর আছো? হ্যাঁ, তুমি রোড ব্লকেট করছো। হ্যাঁ, আইন মেনে। আর এবার নজর রাখবো সল্টলেকের সি ব্লকে। ব্যাপক বাজির আওয়াজ, বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের। কালীপুজোর রাতেই শব্দ সন্ত্রাসে একেবারে অতিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক শতরূপা সান্যাল।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালক শতরূপা সান্যালের। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের কাছ থেকেই বাকিটা জানতে পারবো। ইরন, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো রকম কোনো অভিযোগ জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর? দেখো, কালী পুজোর রাতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাতে শহরের বিভিন্ন জায়গায় বাজির শব্দবাজির তাণ্ডব বা তার যথেচ্ছ প্রভাব সেটা আমরা দেখতে পেয়েছি এবং সেটা দেখাও গেছে। বিভিন্ন মানুষ তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। ঠিক সেরকমই শতরূপা সান্যাল, পরিচালক অভিনেত্রী, তিনি গতকাল রাত 11টা অনওয়ার্ডস একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি বলেন একটা র্যান্ডাম ভিডিও তিনি পোস্ট করছেন। রাত যত বাড়ছে সল্টলেকের বিভিন্ন অঞ্চলে শব্দবাজির দাপট দেখা যাচ্ছে, যথেচ্ছ তার প্রভাব দেখা যাচ্ছে এবং সচেতনতার অভাব, এই বার্তাটা তিনি তুলে ধরেন এবং তিনি স্পষ্ট করে বলেন যে 30 সেকেন্ডের র্যান্ডাম ভিডিও, তাতে যতটা শব্দ শোনা যাচ্ছে এটা একটা জাস্ট চূড়ামাত্র, হিমশৈলের চূড়ামাত্র, কারণ রাত যত এগিয়েছে তত এই শব্দ দেখা গেছে বা শোনা গেছে। এরপর প্রশাসনের তরফ থেকে আলাদা করে ওনার সঙ্গে কোনো যোগাযোগ আজকে করা হয়নি, তবে যেটা সূত্রের খবর, প্রশাসন গতকালের রাতের পর আজকে তারা যথেষ্ট সক্রিয় হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় খোঁজ করছেন যে এরকম শব্দবাজি কোন কোন জোনে ফেটেছিল, বিশেষ করে যেখানে জানা যাচ্ছে গড়িয়াহাট রয়েছে, যাদবপুর অঞ্চল রয়েছে, রাজারহাট নিউটাউন রয়েছে, সল্টলেক রয়েছে, এই অঞ্চলগুলোতে শব্দবাজির প্রভাব অনেকটা বেশি ছিল। তো সেই জায়গাগুলোতে যাতে আজকে যার কোনো সেরকম পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে কিন্তু প্রশাসন তারা চেষ্টা করছেন এবং তারা সক্রিয় বলেই জানা যাচ্ছে। তবে শতরূপা সান্যাল তিনি যেটা বলছেন যে সল্টলেক অঞ্চলে প্রচুর বয়স্ক মানুষ থাকেন। শতরূপা সান্যালের কি অভিযোগ দর্শকদের শোনায়। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকুনি যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু, বৃদ্ধ, এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। শুধু কি সল্টলেক না, বাগবাজারেও এরকমই অভিযোগ উঠে আসছে। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও অভিযোগ করেছেন। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টাও করেন অভিনেতা, কারণ শব্দবাজিতে অসুস্থ হয়ে পড়েন। শব্দবাজির আওয়াজে অসুস্থ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা অভিনেতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তার। 100 ডায়াল করেও শেষমেশ অভিযোগ অভিনেতা। রাত 12টার পর কিছুটা শব্দবাজির আওয়াজ কমে। চিকিৎসকের পরামর্শে ওষুধও খান তিনি। কালীপুজোয় বাগবাজার স্ট্রিটে শব্দবাজির রমরমার একই অভিজ্ঞতা প্রতিবেশী সুকুমার রক্ষিতেরও। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে। সব বাজি ফাটছে না, অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। আপনাদের এখানে কি বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল। তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে।
নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে ৩২ নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর কালী পুজোয় শব্দবাজির একেবারে রমরমা। কলকাতাতে যথেচ্ছ শব্দবাজি ফেটেছে। শব্দবাজির রমরমায় সাধারণ মানুষ একেবারে নাজেহাল। পুলিশি অভিযান তা নিয়েও প্রশ্ন উঠছে, আর শব্দবাজিতে সচেতনতা নিয়েও প্রশ্ন। একাধিক অভিযোগ দায়ের হয়েছে। কোন কোন জায়গা থেকে কত অভিযোগ, কি ব্যবস্থা? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকেই আরো ডিটেইল এই বিষয়ে জানতে পারবো, তার কারণ একাধিক জায়গা থেকে নানা অভিযোগ বারবার করে নাকি জমা পড়েছে। কত অভিযোগ জমা পড়েছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কোথা থেকে কত অভিযোগ জমা পড়লো, কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি, আজ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় বায়ু দূষণ মাত্রার পরিমাণ অনেকটাই বেশি। বিকেল 4টে পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসছে তাতে দেখা যাচ্ছে নিউ টাউন সল্টলেক এলাকাতেই বায়ু দূষণের মাত্রা 302 ছাড়িয়েছে। অর্থাৎ বিপজ্জনক জায়গায় রয়েছে নিউ টাউন সল্টলেকে বায়ু দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটাকে আমরা বলি। এছাড়াও দেখা যাচ্ছে কলকাতার বিশেষ করে বালিগঞ্জ চত্বর এবং তার সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, এই এলাকাগুলিতেও বায়ু দূষণের মাত্রা 250 ছাড়িয়েছে। পরিবেশ দপ্তরের আধিকারিকরা বলেন যে কলকাতাতে সাধারণত 0 থেকে 100-র মধ্যে বায়ু দূষণের মাত্রা থাকলে তাহলে সেটি সন্তোষজনক বা ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে আজ দুপুর 2টোর পর থেকে বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বাড়তে শুরু করেছে। গতকালও দেখা গেছিল কলকাতা এবং শহরতলির কয়েকটি এলাকায় বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বেশি ছিল। কোনো কোনো এলাকায় বায়ু দূষণের মাত্রা 350 পর্যন্ত ক্রস করেছিল। এক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে একটা চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে। তার কারণ একদিকে যেখানে শব্দবাজির রমরমা আছে, তেমনি শব্দবাজির দরুন বায়ু দূষণের মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে কলকাতা এবং তার শহরতলিগুলিতে, বিশেষ করে শহরতলির কয়েকটি মিউনিসিপ্যালিটি এরিয়াতে। আর তা নিয়েই উদ্বেগ রয়েছেন পরিবেশ দপ্তরের আধিকারিকরা। যদিও কিছু কিছু পকেটে বলা হচ্ছে বায়ু দূষণের মাত্রা অত্যন্ত বেশি। একেবারে উদ্বেগে রয়েছেন পরিবেশ দপ্তরের আধিকারিকরা, সেটাই তো স্বাভাবিক, কারণ মাত্রা ছাড়া দূষণ। আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন যেটা বলে, তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। আর এবার নজর রাখবো আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। নাবালিকার বাবা মাকে মারধরের অভিযোগ আর পরিকল্পনা করে মেয়েকে খুনের অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ, আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, আরজি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়, তার ভাগ্নির দেহ গতকাল উদ্ধার হয়েছিল, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? একেবারেই গত রবিবার সঞ্জয় রায়ের ভাগ্নি তার দেহ উদ্ধার হয় এবং আজ প্রতিবেশীদের তরফ থেকে তার বাবা এবং মাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বেধড়ক মারধর করা হয়। প্রতিবেশীদের অভিযোগ যে এই বোলা সিং অর্থাৎ নাবালিকার বাবা, তিনি মদ্যপ অবস্থায় নাবালিকাকে মারধর করত এবং তার সঙ্গে নাবালিকার যিনি মা অর্থাৎ পূজা সিং, তিনিও মারধর করতো এবং মানসিক অত্যাচার করতো। এই কারণেই কিন্তু এইভাবে দেহ উদ্ধার হয়। যদিও প্রাথমিকভাবে ময়নাতদন্ত রিপোর্টে আসে যে আত্মহত্যা করেছে নাবালিকা। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবেশীরা অভিযোগ করে এটা কোনো মতে আত্মহত্যা না, তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। যদিও ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে আলিপুর থানা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং আজ সকালে যখন তাদেরকে যে মারধর করা হয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, তাদেরকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। বেশ।
বাবা ফোন করে বলল, দেখ না মেয়ে ঘরে একা আছে আর মেয়ে দরজা খুলছে না, পূজা দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলছে না, একটু দেখ না ভাই কি হয়েছে। আমরা দৌড়ে গেলাম, গিয়ে ওপরে উঠেছি, উঠতেই দেখলাম ওর মা কোলে করে আর পাড়ার দুটো বাচ্চা ছেলে কোলে করে বডিটাকে নামাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে, তখন ওর মা বলছে ও আলমারির যে রড ছিল ওর মধ্যে থেকে ওড়না ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। কে বলছে? মা। ওর মা। আমরাও গিয়ে চোখে দেখলাম যে পাইপ থেকেই দড়িটা ঝুলছে। সবাই চাইছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। আপনাকেও কি আপনার ছেলে মারধর করতো? ওই এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো। আচ্ছা, এই ছোট যে মেয়েটি মারা গেল নাবালিকা, তাকেও মারধর করতো? তাকে আমার ছেলে মেয়ে হওয়া পছন্দ করে, মিথ্যে কথা বলবো না। আপনি আমার যাই মারতে দেখেছেন তো? হ্যাঁ, কিন্তু একদিন বেল দিয়ে মেরেছিল, ভরা বেল দিয়ে মারবার। বেল দিয়ে মেরেছে? হ্যাঁ। কেন? এই চার্জার বেল দিয়ে। আমি ঠাকুমা শোনো শোনো, আমি কি এই দেখো না, আমি কি ভোলা তুই মারলি কেন? আমি ওকে মেরে নিয়ে আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা দশা দেখে তো বুঝতে পারে, চার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ঘর থেকে বের করে দিতেন? ঘর থেকে আমিও থাকতাম, আমি নিয়ে যেতাম। আবারও মধ্যযুগীয় বর্বরতা। পুরুলিয়ায় যায়নি অপবাদে আদিবাসী মহিলাকে খুনের অভিযোগ আর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে নাকি পদবী টুডুকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত জানাতে পারবে ইন্দ্রজিৎ, রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো একেবারে পুরুলিয়াতে একেবারেই প্রথম প্রায় আমরা জানতে পারি যে পুরুলিয়াতে ডাইনি অপবাদে এই ধরনের ঘটনা ঘটে। তবে এই খুনের ঘটনা প্রায় 4 বছর আগে একটি ঘটেছিল আদ্রা এলাকায়। তবে এই ঘটনায় হয়েছে একেবারেই একটি শিশুর অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ শুরু হয় এবং যারা অভিযুক্ত তারা সকলেই ভাই এবং আত্মীয়, তারাই এই মহিলাকে হত্যা করে এবং কালী পুজোর রাতে একেবারেই বেশ মর্মান্তিক ঘটনা। কি লয়ে গেলে টাইনি নিয়ে গেল, বলছে আমার ওকে বলছে টাইম মোটা তুমি ছেলে পুলাকে খাই সব উনি করে টাইনি নিয়ে গেল, সব টাইনি নিয়ে গেল, সব ভাই মিলে 4 ভাই 4 বউ ওরা সব টাইনি নিয়ে গেল। উনি ঘটনা করল। আমি যাবার জীবন জেল চাই। এখন আমাদের যেটা করণীয় হচ্ছে, এক হচ্ছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনা ঘটালে যে কাউকে ক্ষমা করা হয় না, তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটা যাতে ঠিকঠাক হয় আর কি। যে গ্রামগুলো আছে সেখানে যদি কোনো অন্ধকারময় যদি এখনও তাদের মধ্যে এই ধরনের ডাইনি ভূতের এই সমস্ত বিষয়গুলো থাকে, তাহলে মানুষকে একটু সচেতন করার জন্য যেটুকু যা উদ্যোগ আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে সেটা আমরা নেব আর কি। আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলি মানেই তারাপীঠে নজর রাখতেই হবে। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ। তারাপীঠে ভক্তির ত্রিবেণী, রীতি মেনে দেবীর আরাধনা, সন্ধ্যারতি। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, আমরা মা তারার দর্শন করাচ্ছি আমাদের দর্শকদের, এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছে, কারণ ভক্ত সমাগম। দেখো, তোমাকে জানি রাখি এই কালী পুজোর অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি শেষ হয়েছে। নিত্য পুজোর যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি এই মুহূর্তে চলছে। আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের সেই ছবি দেখাবো এই মুহূর্তে। যে সন্ধ্যারতি মা তারাকে সেই সন্ধ্যারতি করা হচ্ছে সেই ছবি। বেশ, তারাপীঠে ভক্তির ত্রিবেণী, মায়ের দর্শন আমাদের দর্শকদের জন্য। তার কারণ যারা পৌঁছতে পারেননি তারাপীঠে, তারা নিউজ 18 বাংলার পর্দায় নজর রাখুন। তারাপীঠে মায়ের দর্শন, সন্ধ্যারতি চলছে। রীতি মেনে দেবীর আরাধনা, আর দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের ভিড়। ভোরে মাকে স্নান করানো হয়, তারপর মঙ্গল আরতি, সকালে পুজো, দুপুরে বিশেষ ভোগ, আর এখন সন্ধ্যারতি।
আর এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি কোন্নগরের ছবি, হুগলির কোন্নগরের ভাই ভাই সংঘের পুজো এবছর ৪৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এখনকার ছবিটা তো জানতে চাইবই, তার কারণ আমরা জানি যে কালী দর্শনেও কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে পড়েন, দর্শনার্থীরা বেরিয়ে পড়েন, আর এখানে দেখছি সাবেকি প্রতিমা ও মন্দিরের আদলেই মণ্ডপ। একদমই তাই। দেখো সোনিয়া, মানে যেহেতু গতকাল দীপান্বিতা কালী পুজো মানে অমাবস্যা কেটে গেছে, তারপরেই কিন্তু মানুষের আস্তে আস্তে ঢল নাদতে শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু মণ্ডপমুখী মানুষ দু একজন করে এলো, যত রাত এগোবে তত কিন্তু আরো মানুষের ঢল নামবে। যেমন প্রতিমা দর্শন করবে, মণ্ডপ দর্শন করবে, বিশেষ করে আলোর যে উৎসব, আলোর বিভিন্ন যে বাহারি আলো, তাও কিন্তু দেখতে মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়বে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর ভাই ভাই সংঘের পুজোতে। ৪৩তম বর্ষে পদার্পণ করেছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই মণ্ডপ হচ্ছে মন্দিরের আদলে তৈরি। সেখানে স্বয়ং শিব তার মাথার উপর রয়েছেন এবং সাবেকি প্রতিমা। আমি কথা বলে নেবো, দু একজন আসছেন। আপনারা কি ঠাকুর দেখতে এসেছেন? হ্যাঁ, একদম ঠাকুর দেখতেই ঠাকুর দেখলেন না? সবে তো শুরু করলাম, এখনো পর্যন্ত তেমন ভাবে দেখা নেই। এবার স্টার্ট হলো, এবার আস্তে আস্তে দেখা হবে। খাওয়া দাওয়া কি প্ল্যান আছে? খাওয়া দাওয়া বলতে কালকে তো সারাদিন উপসে ছিলাম, তাই তেমন ভাবে খাওয়াটা হয়নি। আজকে আমরা তাই জন্য প্ল্যান করেছি সবাই মিলে বাইরেই খাবো। এই ঠাকুর দেখা একেবারে খাওয়া দাওয়া ঠাকুর দেখা একেবারে জমে যাবে আজকের সন্ধে, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার বর্ধমানে নিয়ে যাই আপনাদের। পাড়া পুকুরে জ্যান্ত ভূত, তাদের এবারে থিম হানাবাড়ির হুঙ্কার। এই মণ্ডপে গেলে নাকি ভয় পেতেই হবে, ভূত দেখতেই তাই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সত্যি তো, আবহটাই বলে দিচ্ছে হানাবাড়ির হুঙ্কারের কথা। বর্ধমানের পাড়া পুকুরে জ্যান্ত ভূত দেখতে ভিড়। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, জ্যান্ত ভূত দেখতে তো ভিড় হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। ভূত দেখতে ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমাচ্ছেন। ভয় পাচ্ছেন ছোটরা। একেবারেই তাই, তুমি যেমনটি বলছিলে, বর্ধমানের পাড়াপুকুরে RAUC ক্লাবের থিম হচ্ছে হানাবাড়ির হুঙ্কার, এবং সেখানে যে এত ভূতের উপদ্রব, তাতে বাচ্চারা কিন্তু যার পণ্যাই ভীত হচ্ছে। তোমাকে দেখাবার চেষ্টা করব সেই ছবিটাই, যে একেবারে অনেকে আবার ভূতের সঙ্গে সেলফিও তুলছে। এই দৃশ্য ভাবা যায় না, অনেকে তো ভূতের দেখা পায় না, সেখানে ভূতের সঙ্গে সেলফিও হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে খ্রিস্টান ভূত থেকে শুরু করে হামদ ভূত, মামদ ভূত, সব ভূত হাজির একেবারে হানা বাড়িতে, এবং সেখানে এর ভেতরে আবার বিচিত্র ভূতের শব্দও পাওয়া যাচ্ছে। যারা ঘরের বাইরে ভূত দেখে ভেতরে ঢুকছে, তারা আবার একাধিক ভূতের মুখোমুখি হয়ে একেবারে আত্মারাম খাঁচা হবার জোগাড়। সব মিলিয়ে কিন্তু ভূতের উপদ্রবে এই এলাকা একেবারে জমজমাট, ব্যাপক ভিড় হচ্ছে দর্শকদের মধ্যে। এই যে দেখা যাচ্ছে, দেখো যে হানাবাড়ির ভেতরে আমরা ঢুকে পড়েছি, এবং এখানে ভূতেদের দাপট আরো মারাত্মক। একটু তাদের জিজ্ঞেস করো না কেমন লাগছে, তাদের ভয় পাচ্ছে? একেবারেই দেখি, একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভূতের উপদ্রব কেমন লাগছে ভূত দেখলে? দেখো, কথা বলার মতো তারা ভাষা হারিয়ে ফেলেছে। কথা বলা যায় শরদিন্দু? দেখাবো, ভূত দেখলে নাকি? হ্যাঁ, ভূত দেখলাম। ভূত দেখলে? কটা ভূত দেখলে? দুটো বলো। দুটো ভূত। ওই দেখো, ভূতে তোমার পা ধরে টানছে। ভূতেরা ভয় দেখাতেই ব্যস্ত, তবু চেষ্টা করব তাদের আবার সন্ধান পেতে। তারা এখন আবার ঘর ছেড়ে পালিয়েছে। তার মধ্যে শরদিন্দু, অবশ্যই আমাদেরও পরে আবারও নজর থাকবে নিশ্চয়ই। এবার বারাসাতে নিয়ে যাই আপনাদের। জাগৃতি সংঘের কালী পুজো ৫৫ বছরে করেছে এবার তাদের পুজো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, স্বর্ণপ্রস্থ মন্দিরের আদলেই তো মণ্ডপ তৈরি হয়েছে, ভিড় জমছে নিশ্চয়ই সন্ধে যত বাড়ছে।
দেখো বারাসাতের কালী পুজোয় ভিড় হবে না এটা তো বলা যায় না, তার কারণ বছরভর অপেক্ষা করতে হয় বারাসাতের কালী পুজোর জন্য। আলোর উৎসব কালী পুজোয় বারাসাতে জমজমাট, অর্থাৎ এ পুজো বলে আমায় দেখ, ও পুজো বলে আমায় দেখ, রাত ভোর কিন্তু পুজোর করতে হয়। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু জাগৃতি সংঘ 55তম বছর, তারা কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। প্রচুর মানুষ এসছে, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন এবং তুমি দেখতেই পাচ্ছ লম্বা লাইন দিয়ে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে জাগৃতি সংঘের রয়েছে, অর্থাৎ ঢুকছেন। ফলে তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন এবং বছরভর অপেক্ষার পরেই এই কালী পুজো এবং বারাসাতের কালী পুজো বিখ্যাত এবং দূর দূরান্তের মানুষ কিন্তু চলে এসছে। আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই, আড্ডা মেরে নিই। আমি এসছি এয়ারপোর্ট কৈখালি থেকে। আমরা তো ক্যাবে করেই এসছি, তো এখানে এসে বন্ধুদের সাথে মিট করেছি। এবার বারাসাতে কালী পুজো তো খুব ফেমাস, তাই আজকে আমাদের ফার্স্ট ডে কালী পুজোর পরের দিন। তো এবার ঘোরার প্ল্যান আছে রাত 10টা। হ্যাঁ, গতকাল আসা হয়নি, হ্যাঁ আজকেই ফার্স্ট আসলাম। এবার আমরা ঘুরবো, ফুচকা খাবো, মজা করবো, সব করবো একেবারে প্ল্যান ঠাসা প্ল্যান, আর একেবারে সন্ধে রাত জমজমাট, তা বলার অপেক্ষা রাখে না।